আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড। এই অনুষ্ঠানটিতে আমরা সাধারণত আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমরা গত পর্বে কেয়ার ওয়ার্কার্সদের নিয়ে বেশ কিছু আলোচনা করেছিলাম। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরও কিছু আপডেট নিয়ে ইমিগ্রেশনের, যেটা আপনারা জেনে থাকবেন আমাদের এই অনুষ্ঠানটি বিশেষত পারিবারিক আইন বিষয়ক বিষয় নিয়ে সাজানো। তবুও আমাদের দর্শকদের অনুরোধে আমরা বেশ কিছু এপিসোড ইমিগ্রেশন নিয়ে করছি এবং সেই ধারাবাহিকতায় আজকেও আমরা ইমিগ্রেশন নিয়ে আলোচনা করব, ইমিগ্রেশনের কিছু আপডেট নিয়ে আলোচনা করব। এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন স্কাই 780 এবং ইউটিউব এবং ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজ থেকে। বরাবরের মতো আমার এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত কোহোস্ট জনাব কায়সার খান। কায়সার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। জি কায়সার ভাই, আপনাকে ধন্যবাদ। এবং আমাদের আজকের পর্বে যিনি অতিথি হিসেবে উপস্থিত আছেন তিনি আপনাদের সুপরিচিত জনাব ব্যারিস্টার আকবর বিন সিদ্দিকী। উনি যে কোনো বিষয়ে আকবর, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ অনুষ্ঠানে আসার জন্য। আমাদের অতিথি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে ইতিমধ্যে আমি বলে দিয়েছি যে ইমিগ্রেশনের কিছু আপডেট নিয়ে আলোচনা করব। তারপরও যেহেতু আমাদের এই অনুষ্ঠানটি পারিবারিক আইন বিষয়ে, সেহেতু আপনাদের যদি পারিবারিক আইন বিষয়েও কোনো প্রশ্ন থাকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। যে বিষয়গুলো বিশেষত আলোচনা করে থাকি ডোমেস্টিক ভায়োলেন্স, চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার্স এবং যে কোনো কেয়ার প্রসিডিংস নিয়েও আমরা আলোচনা করে থাকব এবং ডিভোর্সের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই আলোচনাগুলো করব। তো আপনারা দেখতে থাকুন। জি কায়সার ভাই, আপনার প্রশ্ন দিয়ে শুরু করি। ওকে, আসসালামু আলাইকুম। তো আকবর ভাই, প্রশ্নটা হইতেছে এআই নিয়ে। তো রিগার্ডিং decisions that are made for people for asylum decisions, what is the purpose behind introducing AI? যে একটা সুন্দর প্রশ্ন, যেটা আমরা রিসেন্ট চেঞ্জ যেটা এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোম অফিস ইউজ করবে। তো আপনি যদি এই বিষয়ে একটু দর্শকদের আপডেট দেন। আসসালামু আলাইকুম কায়সার ভাই। ধন্যবাদ ইমতিয়াজ ভাই আমাকে এই ফর্মে ইনভাইট করার জন্য। ধন্যবাদ এনটিভির দর্শক শ্রোতাদের যারা আমাদের এই প্রোগ্রামের প্রাণ। আমাদের ইমতিয়াজ ভাই, যেটা আপনিও জেনে থাকবেন যে আমাদের র্যান্ডমলি এখনই এই প্রশ্নগুলো আসতেছে কিভাবে এআই হোম অফিস ইউজ করতে চাচ্ছে বা এটা পারপাসটা কী। সো আসলে বেসিকলি এখন হোম অফিস যেটা চাচ্ছে সেটা হচ্ছে তারা পাইলট স্কিম হিসেবে দুইটা টুল তারা এখানে ইউজ করতেছে। সেটা হচ্ছে যে এসিএস আর হচ্ছে এপিএস। এসিএসটা হচ্ছে অ্যাসাইলাম কেস সামারাইজেশন আর হচ্ছে এপিএস হচ্ছে অ্যাসাইলাম পলিসি সার্চ। সো সেটার উদ্দেশ্যটা হচ্ছে পারপাসটা হচ্ছে তারা আসলে মূলত টু হেল্প দ্য কেস ওয়ার্কার to save the time by summarizing the interview transcript and the country policy, so এতে করে তারা মোটামুটি একটু অল্প সময়ের মধ্যে ডিসিশনটা দিতে পারবে। কেস ওয়ার্কার দেখা যাচ্ছে যে তাকে যদি 5টা জব অ্যাসাইন করা হয়, যেটা আগে সে ওই সেম সময় একটা ডিসিশন দিতে পারতো, এখন সে হয়তো 5টা ডিসিশন দিতে পারবে। It's like a supporting tool. Yes, exactly. So যেটা আমরা বুঝতে পারছি যে এআইয়ের যে বিশেষ ব্যবহার সর্বত্র, সেটা হোম অফিসও সেই সুযোগটা নিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই এআই ইউজ করার ক্ষেত্রে আসলে আমাদের কতটুকু মেরিটস আছে, কতটুকু ডিমেরিটস আছে, যে আমাদের পটেনশিয়াল রিস্কের জায়গাটা কোনটা আসলে? ওয়েল ডিপেন্ড, বিকজ যেহেতু এআই দুইটা স্টেজ এখানে পাইলট স্কিম হিসাবে এটা আসছে। সো এখনও তো ইউজটা প্রাইমারি স্টেজে আসছে, ভেরি ডিফিকাল্ট টু সে, ভেরি আর্লি স্টেজ। সো আসলে কনসিডারিং দ্য ইউজার, তাদের রিপোর্ট, বিভিন্ন সার্ভে
সেটা তো সোফা টিল নাও যে মেজরিটি পার্সন মনে করেন যে এটা ইউজার ফ্রেন্ডলি, সো এরপরও লার্জ প্রপোর্শনেট পিপল মনে করতেছেন যে না ইউজার ফ্রেন্ডলি না। সো এন্ড অফ দ্য ডে হোম অফিস তো সব কিছু রিভিউ করেই মূলত ডিসিশন নেবেন। তবে আমার এখানে আমার বেশি সাহেব আমার যে খটকার জায়গাটা সেটা হচ্ছে যে আমরা যেটা বললাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যবহারটা সর্বত্র হচ্ছে সেই জায়গাটায় আমাদের কোনো একটা মানুষের জীবনে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজের ক্ষেত্রে যদি মিসইউজটা হয় এটার তো একটা গ্রেট ইম্প্যাক্ট পড়বে একজনের পার্সোনাল লাইফে, কেননা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরেই যদি নির্ভর করা হয় পুরোটা। আপনি তাহলে এটা কি আমাকে একটু বলবেন যে আসলে প্রসেসটা কিভাবে কাজ করবে? একটা কল আছে, আপনি প্রশ্নটা রাখবেন, আমরা একজন দর্শকের কল নিয়ে তারপরে আসবো। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, বলুন প্লিজ। আমরা দেশটাকে যে কেউ ইন্ডিপেন্ডেন্ট দর্শক আপনি স্বামী ছিল দৈনন্দিন আইন অথবা ইন্ডিপেন্ডেন্ট হয়েছেন আইন ওয়ার্ক পারমিটে, অথচ মনে হয় খেয়ার বিষয়। তাহলে ইনো হওয়ার পরে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো গন্ডগোল লাগে আর বাচ্চাও একজন থাকে আর স্ত্রী ওরকম থাকে যে ডোমেস্টিক ভায়োলেন্স কোনো সাউন্ড করতে চায় না অথবা ডরাইয়া হোক আর মান সম্মানের খাতির হোক পুলিশও দায়িত্ব চায় না, আর তারা দুজন যদি আলোক হয়ে যায় তাহলে যে স্ত্রী আছে তাই নইলা আসলে মেইন জিও আর স্বামী লাগে ডিপেন্ডেন্ট। এই অবস্থায় তারা যদি অন্য লোকে মিল থাকে না সে কিতা হইব, স্ত্রীর যে অবস্থা তার অবস্থাটা কিন্তু হইব আর লিগালি কিতা করতে পারবা অথবা কোন সাহায্যটা তাই পাইবা, ওটা তো দয়া করে করলে একটু খুশি হইলাম। জি দর্শক, আমার একটা সম্পর্ক প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি কার জন্য ফোন করেছেন? যে ভিকটিম? আমি আমার এক আত্মীয়র জন্য ফোন করছি। আসলে মূলত সমস্যাটা কার হচ্ছে, যে মেইন অ্যাপ্লিক্যান্ট তার না ডিপেন্ডেন্ট? যে মেইন অ্যাপ্লিক্যান্ট তার সমস্যা, তাকে কিছু মানসিক অত্যাচার, ফিজিক্যালি না মানসিক অত্যাচার করা হচ্ছে এবং সে একটা মেয়েও আছে, মেয়ের বয়স প্রায় 6 মাস, কিন্তু সে বাইরে যাইতেও পারতেছে না, কাউকে কিছু বলতেও পারতেছে না। যে কাজের জন্য আসছিল সে কাজটা আসলে নাই, এটা কইলা বলি আপনাদেরকে, এরা দলালের ফাঁকে বইলা গেছে, এখন আর কাজটা নাই। যেমন কোম্পানিতে কাজ পাইবে, সেখানে কাজ না, স্বামী চালাইয়া যাইতেছে। এখন কিছু বইয়েও কিছু টাকা পয়সার ইয়েও মনে করেন একটা কষ্টের মধ্যে আছে মেয়েটা। জি অসংখ্য ধন্যবাদ, আপনি দেখতে থাকুন। এটা একটা সুন্দর প্রশ্ন। দর্শক আপনি দেখতে থাকুন, আপনার প্রশ্নের উত্তরটি আমার অতিথি যিনি আছেন তিনি দিবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি বেশা সাহেব যে প্রশ্নটি করেছে এটা আমাদের এখনকার সময়ের জন্য খুবই একটা ক্রুশিয়াল প্রশ্ন, যেটা হচ্ছে যে যারা এদেশে স্কিলড ওয়ার্কার বলেন বা স্টুডেন্ট হিসেবে অথবা যে কোনো ভিসা রুটে অ্যাপার্ট ফ্রম ভিজিট ভিসা যারাই এসেছেন, তারা যদি পারিবারিক কলহের মধ্যে পড়েন, তাদের যদি কোনো অসুবিধা হয়, ডোমেস্টিক অ্যাবিউজের কেউ শিকার হন, সেক্ষেত্রে তো নতুন একটা যেটা এমবিডিএসি ডোমেস্টিক ভায়োলেন্স রুট যেটা এসেছে, এটা যদি এই আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি অল্প করে বলেন যে এটা মেইন অ্যাপ্লিক্যান্টের তো আসলে হি ডাজ নট হ্যাভ এনি ইস্যুস, সে তো তার ফ্রিডম আছে, বাট এক্ষেত্রে দেখা যাচ্ছে এই আমার ভাই যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে মেইন অ্যাপ্লিক্যান্টই আসলে ভিকটিম হচ্ছে, সেক্ষেত্রে পারপেট্রেটর ইন দ্যাট সেন্স ডিপেন্ডেন্ট। সো সেক্ষেত্রে একটু লিমিটেড সুযোগ আছে, বাট আপনি তারপরে বলুন প্লিজ। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই, যদিও আপনি এই বিষয়ে কমিউনিটিতে দীর্ঘ একটা সময় সার্ভ করতেছেন, ইউ হ্যাভ ওয়াইডার নলেজ দ্যান মি, তারপর আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি। আসলে আপনি যে বিষয়টা ওনার যে কনসার্নিং যে ভিকটিম আসলে মেইন অ্যাপ্লিক্যান্ট, এখানে কয়েকটা বিষয়, সেটা হচ্ছে যে ডোমেস্টিক অ্যাবিউজের জন্য ওনার জন্য অনেকগুলো রেমেডি আছে। এখানে ফার্স্ট অফ অল উনি পুলিশে রিপোর্ট করতে পারেন, সেখানে একটা রেমেডি পাইতে পারেন। এরপরেও যদি সেটা গুড আপ না হয়, ওনার জন্য ফ্যামিলি কোড আছে, নন মলেস্টেশন অর্ডার সিক করতে পারেন, যাতে হাজব্যান্ড ওনাকে অ্যাবিউজ না করেন, উনি প্রোটেকশন সিক করতে পারেন। মানে পারপেট্রেটর, এখানে বোধহয় পারপেট্রেটর হচ্ছে ওয়াইফ, পারপেট্রেটর ওয়াইফ, সরি দেন। সো সেই ক্ষেত্রে ভিকটিম
পুলিশের সাপোর্ট নিতে পারেন, ফ্যামিলি কোর্টে উনি নন মোলেস্টেশন অর্ডার নিতে পারেন। মূল কথাটা হচ্ছে তাকে যে কোনো একটা অস্বস্তির ভিতরে যদি থাকেন, যেহেতু বাচ্চা ইনভলভ আছে, সেক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়াটা হচ্ছে যুক্তিযুক্ত। যদি কোনো ইন্টারনাল মানে রিস্কের লেভেলটা যদি বেশি হাই হয়, এখানে লাইফ রিস্ক থাকে, যদি বাচ্চার ওয়েলবিং এর রিস্ক থাকে, যদি সেক্ষেত্রে উচিত হবে আইনের আশ্রয় নেওয়া। আর যদি সেটা না হয় তাহলে পারিবারিকভাবে মেডিয়েশন করার চেষ্টাটা করতে হবে। উনি এছাড়াও আরেকটি বিষয় বললেন যে উনি তো যেহেতু মেন অ্যাপ্লিক্যান্ট, উনি জব পাচ্ছেন না মোর দ্যান 6 মান্থস ইফ আই এম নট রং। তো এটা আমরা এর আগের পর্বেও আলোচনা করছেন। উনি তো স্কিল ওয়ার্কারের যে ফুল গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করছেন, ওখানে উনি এনরোল করতে পারেন। এই ছাড়া উনি হোম অফিসকে রিপোর্ট করতে পারেন যে এমপ্লয়ার ওনাকে লং টাইম ওনাকে জব দিচ্ছেন না। এছাড়া উনি যদি মনে করেন উনি ভিকটিম হয়েছেন এখানে, যে টাকার লেনদেন বা অন্য কিছু এইভাবে, তাহলে তো উনি মডার্ন স্লেভারি ওই হিসাবে উনি রিপোর্ট করতে পারেন। কোম্পানি যদি ঠিকই থাকে তাহলে তো সেই এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যেতে পারে। রাইট। সেক্ষেত্রে সোনার জন্য প্লেন্টি অফ অপশন আছে যদি উনি যেটা আমি দর্শকের প্রশ্নটা থেকে বুঝলাম সেটা হচ্ছে যে ইন টার্মস অফ যদি যেহেতু কাজ নেই, আপনি বলেছেন যে এমপ্লয়ার্স পুলে জয়েন করতে, কিন্তু সেক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্সের ইস্যুতে তো তার আসলে মেইন অ্যাপ্লিক্যান্টের খুব একটা বেশি রেমেডি নাই। না, ডিপেন্ডেন্টের জন্য আসলে হিউজ রেমেডি আছে ইন টার্মস অফ দ্য কেস ওয়ার্কিং গাইডেন্স এমবিডিসির, যেটা লাস্ট 4th এপ্রিল লাস্ট ইয়ার যেটা গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করলো, যেটা আমরা জেনে থাকবো যে আমরা মূলত এমবিডিসিটা আগে কনসেশনটা দেওয়া হতো যারা সেটেল পারসন তাদের স্পাউসদেরকে, বাট এখন লাস্ট টাইম এমবিডিএসি দর্শক আপনাদের উদ্দেশ্যে বেশির সাহেব, এমবিডিএসি যেটা আমরা বোঝাই সেটা হচ্ছে যে মাইগ্রেন্ট ভিকটিম ডোমেস্টিক অ্যাবিউজ কনসেশন যেটাকে বলে। যদি কেউ কোনো ডিপেন্ডেন্ট এই দেশে যারা স্টুডেন্ট হিসেবে এসেছেন অথবা ওয়ার্ক পারমিটে এসেছেন, কেয়ার ওয়ার্কার হতে পারে, যে কোনো ভিসায় যারা এসেছেন, তাদের জন্য হোম অফিস একটা গাইডলাইন্স দিয়েছে যে ডোমেস্টিক অ্যাবিউজের শিকার যারা হয়েছেন এবং যারা এই দেশে ডিপেন্ডেন্ট ক্যাটাগরিতে আছেন, তারা একটা কনসেশনারি সুবিধা নিতে পারবেন, যে অ্যাপ্লাই যদি করেন অ্যাজ এ ডিপেন্ডেন্ট, আপনারা 3 মাসের জন্য এই ডোমেস্টিক অ্যাবিউজের বিষয়গুলোকে হোম অফিসের কাছে তুলে ধরে আপনারা 3 মাসের একটা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। যেই ভিসাটার বিশেষত্ব হচ্ছে এটা যে এই 3 মাসের মধ্যে আপনি বেনিফিটের ক্লেম করতে পারবেন, আপনি সুবিধা পাবেন যে আপনি ইউনিভার্সাল ক্রেডিট অ্যাপ্লাই করতে পারবেন, আপনাকে 3 মাসের একটা ভিসা দিবে। সেই ভিসার পরে মুশকিলটা হচ্ছে, এখানে ডিফারেন্সটা হচ্ছে যে এই ডোমেস্টিক ভায়োলেন্স রুলটা এটা আগে ছিল 2024-এর আগে ছিল হচ্ছে শুধুমাত্র যারা সেটেলড পারসন অথবা যারা ব্রিটিশ স্পাউস হিসেবে দেশে আসেন তারা এই সুবিধাটা নিতে পারতেন। কিন্তু 24-এর আইনটা যে পার্থক্যটুকু হলো, এটাকে ব্রডার ইউজ করে দিল, যেহেতু অনেক মিসইউজ হচ্ছে। অনেক ফ্যামিলি যারা অ্যাজ আই সাইড যে কেয়ার ওয়ার্কার বলেন, স্কিলড ওয়ার্কার বলেন বা স্টুডেন্ট হিসেবে এসে ভিকটিমরা ডিপেন্ডেন্টরা ভিকটিম হচ্ছে, তাদের একটা বাড়তি সুবিধা দেওয়ার জন্য এটা করা হয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে দিস ইজ নট লিডিং টু ইনডেফিনিট লিভ টু রিমেইন লাইক অ্যাজ যে ব্রিটিশ স্পাউস অথবা আইএলআর-এর স্পাউস যারা অ্যাপ্লাই করবেন তারা স্ট্রেট আওয়েতে উইদিন 3 মান্থস তারা ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বাট যারা লিমিটেড লিভ টু রিমেইন নিয়ে এখানে এসেছেন অ্যাজ এ স্কিলড ওয়ার্কার ডিপেন্ডেন্ট অথবা স্টুডেন্ট ডিপেন্ডেন্ট, তারা আসলে আইএলআর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আই রাইট টু সে? ইউ আর রাইট। ওকে, আপনি যদি কোনো সেট করেন, আমি সেটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট চিলড্রেনরা অলসো এলিজিবল ফর দ্য কনসেশন ফর 3 মান্থস। সো বাচ্চারাও ওই বেনিফিটটা নিতে পারবে along with the main applicant. I mean, the other bit which I think from the question was he's specified that his relative isn't subject to physical, but it's only mental and is struggling to tell people. Any form of abuse. But I think it would help the caller to be a little bit more specific to that, because a lot of people, because we've spent many weeks talking about this, right? But just for, as the caller asked the question, maybe it might be beneficial for him to advise his relative a little bit more of how this falls into domestic abuse. Just very tiny. I think it'll be suitable. Thank you. Kasar bhai, thanks for bringing this point. এখানে বিষয়টা হচ্ছে যে কাউকে যে ফিজিক্যালি অ্যাবিউজড হতে হবে, এটা আসলে বিষয়টা এরকম না। অ্যাবিউজের ধরন অনেক রকম হতে পারে, সেটা ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ হতে পারে, কোয়ার্সিভ ম্যানিপুলেটিং বিহেভিয়ার হতে পারে এবং ইমোশনাল অ্যাবিউজ হতে পারে।
সাইকোলজিক্যাল অ্যাবিউজ হতে পারে। সো এক্ষেত্রে বিষয়গুলো এতটাই সেন্সিটিভ এবং এটাকে এতটা মানে আপনারা যতটা লাইটলি নিয়ে উনি কাউকে বলতে পারছে না, আসলে বিষয়টা বাচ্চা যদি এখানে জড়িত থাকে সেক্ষেত্রে বাচ্চার কনসিডারেশনটা, তার ওয়েলবিইংয়ের কনসিডারেশনটা আসলে একটা পায়োনিয়ার কনসিডারেশন একটা ফ্যামিলির ক্ষেত্রে। সো সেক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে লেট হয়ে যাওয়ার আগে আপনাদেরকে প্রপার অ্যাকশন নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনারা, আমি বুঝতে পারছি আমাদের বাংলাদেশি কমিউনিটি আমরা চেষ্টা করি যে এটাকে কভার আপ করার জন্য, বাট আপনাকে মনে রাখতে হবে যে এই যে ডোমেস্টিক অ্যাবিউজের কথাটা আপনি বলেছেন, এটা যদি কোনো ক্রমে এই বাচ্চার মাধ্যমে স্কুলে যায়, লোকাল অথরিটির কাছে যায়, এটা জিপিতে যায়, তখন ওরা রেফারেল করে দিবে এবং বাচ্চাটা একটা তখন সাবজেক্ট টু বি পাবলিক কেয়ার প্রসিডিংস। সো সেক্ষেত্রে এই বিষয়গুলোকে খুব সতর্কতার সহিত হ্যান্ডেল করতে হবে এবং ওয়েলফেয়ার অফ দ্য চাইল্ডস নিড টু বি কনসিডার্ড প্রপারলি। রাইট। আশা করি দর্শক আপনি উত্তরটি পেয়েছেন। এবং আরও একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এইসব সেন্সিটিভ বিষয়গুলোতে আপনারা সবসময় যে কোনো একজন লিগ্যাল অ্যাডভাইজারের কাছে, যে কোনো সলিসিটরের কাছ থেকে সঠিক পরামর্শ নেবেন রেদার দ্যান ওয়েটিং ফর দ্য ভেরি লেট স্টেজ। থ্যাংক ইউ সো মাচ। জি, বিশেষ আমরা কথা বলছিলাম যেটা নিয়ে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার যে ইম্প্যাক্টটা আমাদের উপরে পড়বে সেটার নেগেটিভ পজিটিভ সব কিছুই আছে। সেক্ষেত্রে এটা হোম অফিসকে কতটুকু সময় বাঁচাবে আসলে? ওয়েল, এটার ব্যাপারে যদি সার্ভে যেটা প্রেডিক্ট টিল নাও, সেটা যেহেতু আমরা এর আগেই বললাম যে যেটা পাইলট স্কিম হিসেবে তারা দুইটা টুলস এখন ইউজ করতেছেন প্রাইমারিলি, সেটা হচ্ছে এসিএস অ্যান্ড এপিএস। সো সেটা যে সার্ভে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে 23 মিনিটস ইন এভারেজ এসিএস এর ক্ষেত্রে সামারাইজিং দ্য ট্রান্সক্রিপ্ট, সেখানে এভরি ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে 23 মিনিটস তাদের সেভ হচ্ছে। আর যদি আপনি এপিএসে আসেন, যেটা আমরা অ্যাসাইলাম পলিসি সার্চ বলে থাকি, যেটা আমরা কান্ট্রি ডেটা মূলত ইনফরমেশনগুলো নিয়ে থাকে, আসলে ইচ কেস আসলে দেখা যাচ্ছে যে সার্ভেতে 37 মিনিটস সেভ হচ্ছে। সো হোম অফিস অফকোর্স দেখা যাচ্ছে যে এখানে হিউজ একটা সময় তারা সেভ করতে পারতেছে। সো এবং অ্যাকুরেসি নিয়ে ভেরি লিটল কনসার্ন, only 5, you're right, only 5%. So it is something I don't know. But this is just introduced on 27th of April, so it's still long way to go. Then many users যখন ইউজ করবে আসলে তখন বোঝা যাবে যে পার্সেন্টেজ অফ কোর্স আরও বাড়বেন, যে যারা বলবেন মানে অ্যাকুরেসি নিয়ে আরও কোয়েশ্চেন অবশ্যই আসবে। থ্যাংক ইউ। জি কাসা ভাই, আপনার কোনো সম্পর্ক প্রশ্ন এ ব্যাপারে? I mean, the thing is, in terms of the AI, you're clarifying that they're not making the decision, they're using as tools to support them to reduce the time. Are there any visions in terms of what they're planning to do in terms of the future on that? ওয়েল, থ্যাংক ইউ কায়জার ভাই। বিষয়টা আপনি এইভাবে নয়, মূলত তারা মানে হিউম্যান এখানে ইনভলভ থাকবে না বা ডিসিশন মেকিংটা সোললি বেসড অন এআই নয়, এমনটা নয়, তারা এমনটা বলছেন না। যদি আমরা জানি না তারা ইনসাইট কিভাবে প্র্যাকটিস করতেছেন, হ্যাঁ, বাট তারা তো এটাকে বলেননি যে এটা রিপ্লেসমেন্ট, অফকোর্স নট, বাট এটা তারা হেল্প নিচ্ছেন কে ডিসিশন মেকার যাতে করে টাইম সেভ করতে পারতেছেন। So what was the difference? So in terms of making decisions, in terms of the quality control, so compared to the normal human decisions made by decision makers, compared to the AI decisions, was there any difference? Well, যেহেতু রিসেন্টলি বিষয়টা আসছে ইন্ট্রোডিউস, তারা এখন টু আর্লি মূলত এটা নিয়ে কমেন্টস করাটা যে আদৌ কতটুকু হিউম্যান এটাকে ডিল করলে কতটুকু এফিসিয়েন্সির সাথে হতো, আর এআই করার কারণে অ্যাজ আই সেড আর্লিয়ার যে কনসার্ন অ্যাকিউরেসির ক্ষেত্রে কনসার্ন শুধুমাত্র 5% টিল নাও, বাট আসলে এটা দেখার বিষয়। সময় I think they did an assessment, isn't it? They didn't, from what I understand, there wasn't actually that much of difference between using these AI tools in when they compared the answers, because the tools are to gather the information and reduce the time right now. Exactly. They're not actually using AI to make the decisions. No, of course so decision makers are still making the decision. You're right, yeah. But the difference is they're using these AI tools to reduce the time it takes to gather the information. Say for example, so as far as I understand the study, it was specifically they said that they looked at both. Yeah. Normal decisions made without AI tools,
and then decisions made with the AI tools to support making the decision. And the decisions didn't vary much from what I understood the study that we were looking at. You're right. I would like to add few things on it. যেটা দেখা যাচ্ছে যে ইন্টারভিউ ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে যেটা আপনি যদি আপনার এপ্রিলের যেই গাইডেন্সটা হোম অফিসের যে আপডেটটা আছে এআই নিয়ে এই বিষয়ে, তো সেখানে দেখা যাচ্ছে যে আপনার এই তারা যে একটা ইন্টারভিউ ট্রান্সক্রিপ্ট যখন তাকে এআই সাহায্য নিচ্ছেন, তাহলে সেখানে তারা 23 মিনিটস তারা শুধুমাত্র একটা ট্রান্সক্রিপ্টের টাইম সেভ করতে পারতেছেন। সো এটা তো তাদেরকে একটা হিউজ, যেখানে একটা ট্রান্সক্রিপ্টে হয়তো দেখা গেছে 100 থেকে 200 300 এরকম কোশ্চেন থাকে, যেটা একজন হিউম্যান বিইংকে একটা পড়তে অন্তত আমার মনে অনেক সময় লাগে, এবং ওইটাকে নোট করে আপনার রাইট ট্র্যাকে নিয়ে যে কোথায় কি ডিসক্রিপেন্সি আছে, ক্রেডিবিলিটি কোনো ইস্যু আছে কিনা, সেই বিষয়গুলোকে আসলে করার জন্য ওরা কনসলিডেট করে সামারাইজ করার যে টুলসটা ইউজ করতেছে, এটা ইন দ্যাট সেন্স লুক লাইক ইটস আ ভেরি গুড থিং। But exactly, and bearing in mind, with the current thing, the asylum, the waiting list and the number of people have been quite a lot. So this purpose for this AI tools to reduce that time, that they can make decision very quickly. The right time to reduce that decision-making time. So that's happening as well. Recent time আমরা যারা প্র্যাকটিসে আছি তারা জেনে থাকবেন যে হোম অফিস very quickly এখন decision make করতেছেন, very quickly, even interview there 2 days 3 days, even within a week times most of the cases তারা ডিসিশন মেক করতেছেন। সো অফকোর্স তারা এআই ইউজ যদি না করে থাকেন, ভেরি ডিফিকাল্ট এত অল্প সময়ের মধ্যে একটা ডিসিশন মেক করা। এবং এটা আপনি জানেন যে অ্যাসাইলাম প্রসেসগুলো এত ব্যাকলগ পড়ে আছে, যেটা 2-3 বছর অ্যাসাইলাম পড়ে থাকে। সো এই যে ব্যাকলগ যেটা আছে, সেই ব্যাকলগটাকে ওরা কভার আপ করার জন্য এআই টুলসটাকে ইউজ করতেছে। কিন্তু আসলে আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে দেখার বিষয় যে এটা কতটুকু এফেক্ট পড়ে। যেমন আমরা জানি না, এটা সাসপেক্ট করতেছি যে আমরা কিছু কিছু রিফিউজাল পাচ্ছি, সেগুলো বিশেষ করে যেগুলো মনে হচ্ছে যে এগুলোতে হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহৃত হচ্ছে, সেক্ষেত্রে অনেক কিছু ডিসক্রিপেন্সি পাচ্ছি, অনেক কিছু যেগুলো মেইন বিষয়গুলোকে ফোকাস করা দরকার, এগুলো অনেকগুলো ফোকাসড হচ্ছে না। সো এই জায়গাগুলোতে আমরা কথা বলবো, এই জায়গাগুলোতে হয়তো হোম অফিস যদি গ্রস কোনো মিস্টেক করে থাকে by using artificial intelligence, এটা অফকোর্স যে তাদের অ্যাপ্লিকেট স্টেজে তারা এগুলো সুবিধা পাবেন। Yeah, but then on the flip side, you may get decision makers, because of the transcripts are actually long, when they go through that, they may miss stuff. Do you see? So there's always human error. So the main thing here is the study showed that there wasn't a fluctuation between using the tools and that. I think that was quite জি, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। আমাদের একটা বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা যে অনুষ্ঠানটি দেখছিলেন ল অ্যান্ড লিগ্যাল এইড, প্রচারিত হচ্ছে এনটিভি ইউরোপ স্কাই 780। আপনারা দেখতে থাকুন। আমরা আবারও ফিরে আসছি বিরতির পরে, এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম এআই টুলস, এবং আরও কিছু আমাদের দর্শকদের প্রশ্ন আছে যে ইনডেফিনিট লিভ টু রিমেইন কীভাবে বাই ফি ওয়েবার করতে পারবেন, সেগুলো নিয়েও আলোচনা করবো। আমাদের আরও কিছু প্রশ্ন আছে ইউনিভার্সাল ক্রেডিট নিয়ে, এগুলো সবগুলো বিষয় বিরতির পরে এসে আলোচনা করছি। আপনারা দেখতে থাকুন। আমরা ফিরে আসছি বিরতির পরে। আসসালামু আলাইকুম। বিরতির পরে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি ল অ্যান্ড লিগ্যাল এইড আইন বিষয়ক অনুষ্ঠানে। আপনারা দেখছিলেন আমরা বেশ কিছু ইমিগ্রেশন আপডেট নিয়ে কথা বলছিলাম, এবং আমাদের কিছু দর্শকদের প্রশ্ন আছে, সেগুলো নিয়ে এখন আলোচনা করব। যার মধ্যে কাসরা ভাই, আপনার যে প্রশ্নটি দর্শকের প্লিজ একটু যদি করুন। জি আকবর ভাই, so in terms of the parents that struggle for fees when they're applying for ILR with a child, are they still liable to pay the fees? Thank you, Kader bhai. আপনারা জেনে থাকবেন হয়তো যে ইতিমধ্যেই যে ফিজ ওয়েভারের যে ইমিগ্রেশন রুলস, সেখানে মূলত আইএলআর যারা অ্যাপ্লিকেশন করবেন, সেটা ইনক্লুডিং চিলড্রেন, সেটা ফিজ ওয়েভারের কোনো অপশন ছিল না, এবং স্পেসিফিক কোনো রেগুলেশনও নেই। হাউএভার হাইকোর্টের রিসেন্ট টাইম একটা রুলিং আছে, সেটা হচ্ছে 10th এপ্রিল
হাইকোর্ট সেটা আর ভার্সেস সেক্রেটারি অফ হোম এসএসডির যে রিসেন্ট রুলিংটা, সেখানে হাইকোর্ট রুলিং দিয়েছে যে না, সেখানে যেখানে চিলড্রেন ইনভলভ, চিলড্রেনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কনসিডারেশনে নিতে হবে, কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট সেকশন 55 অফ আপনার বর্ডার সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট 2009, সো যেখানে চিলড্রেনের ওয়েলফেয়ারটা এখানে প্রাইমারি কনসিডারেশন। সো বেসড অন দ্যাট মূলত এটা হাইকোর্ট রুলিং দিয়েছেন। সো দেয়ারফর তারা এখন এলিজিবল হবেন আর কি, চিলড্রেন যেখানে আছেন যারা ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করতেছেন প্যারেন্টসরা, তারা এখন এলিজিবল হবেন। So they don't have to pay the fees basically. No, for the children. এটা আসলে একটা আমাদের গ্রেট অ্যাচিভমেন্ট ফর সো ফার, কারণ রাইট it's a huge amount of cost to even last time it was cost around 2400 something, and now it is increased more than 2800 something. Yeah, so it's a huge, এবং আপনি দেখেন যে একটা ফ্যামিলি যদি একজন প্যারেন্ট আর্নিং মেম্বার হয়, সেক্ষেত্রে যদি তাদের 3টা বাচ্চা থাকে, how could it be possible for a one family to apply for them together? Right. Apni, can you imagine? It's impossible. almost 10,000, 9,000, almost 9,000. Right. In addition to the two parents or right. two partners for or 3 children, or even a single parent family, same thing. Just and then in addition যদি আপনার প্যারেন্টস তাদের কেউ একসাথে করতে হয়, Exactly. so it is really a great relief from Great the relief for High Court that. division at this time true. from the R versus SSD case to 2025. এখানে বেশা সাহেব, আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি একটু এর ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টটা বলেন, যে এখানে খুব সুন্দর একটা সলিউশনের মাধ্যমে কিন্তু এসেছে, এটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আসলে এটা কিভাবে এসেছে, এবং আমাদের দর্শকরা যারা কমিউনিটির এই অনুষ্ঠানটি দেখছেন এবং আপনারাও অন্য মারফতেও জেনে থাকবেন, এটা আমাদের অনেকের জন্যই আমরা এটা দিয়ে উপকৃত হব এই নতুন রুলসের কারণে। থ্যাংক ইউ। এখানে বিষয়টা হচ্ছে আসলে 9 years old একটা চাইল্ড, সাবজেক্ট চাইল্ড, যেটা যে মূলত আপনারা জেনে থাকবেন যে এখানে যদি আপনি আউটসাইড কান্ট্রি বোর্ন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যদি এখানে রেসিডেন্সি 7 years হয় আপনার চাইল্ডের, তাহলে আপনি সেটেলমেন্টের জন্য এলিজিবল হন। সো মূলত তারা একটা পেন্ডিং অ্যাপ্লিকেশন ছিল তাদের অ্যাপেলার ফার্দার লিভ টু রিমেইন, যেটাকে আমরা বলে থাকি উইথ ফিজ ওয়েভার্স। সো ওখানেও ফিজ মৌকুফের অ্যাপ্লিকেশনটা ছিল। সো ওইটা মূলত অনগোয়িং একটা পেন্ডিং অ্যাপ্লিকেশন ছিল। ইন দ্য মিন টাইম যেহেতু হোম অফিসের রিলিভেন্ট ইমিগ্রেশন রুলস আছে যে আপনি 7 years যদি এই দেশে রেসিডেন্সি হয়, তাহলে আপনি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এখানে রিলিভেন্ট অ্যাপ্লিক্যান্ট তার বাচ্চার জন্য সেখানে ভ্যারিয়েশনের জন্য অ্যাপ্লিকেশন করে মূলত, বাট আনফর্চুনেটলি হোম অফিস সেটা রিজেক্ট করে বেসড অন দ্য যেহেতু কোনো স্পেসিফিক যে ফিজ ওয়েভারের তাদের কোনো রুলস তো নট ইন প্লেস, the rules weren't there. ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য কোনো ফিজ ওয়েভার নাই। সো অন দ্যাট বেসিস যে তারা অপশন দেওয়া হয়েছে যে তাদেরকে পে করতে হবে, অফকোর্স দে কান্ট অ্যাপ্রুভ প্যারেন্টস, সো দেয়ারফর তারা রিফিউজ করার পরিপ্রেক্ষিতে অফকোর্স সেটা এটা আপার ট্রাইব্যুনালে যায়, যেটা হাইকোর্টে রুলিং দেয় পরবর্তীতে হিয়ারিং এর পরে। সেখানে কোড আইডেন্টিফাই করে যে না, এখানে তো আইডেন্টিফাই করে যে এখানে হোম অফিস ফেইল টু কনসিডার, এখানে মূলত তারা স্ট্রিক্ট 55 মূলত এখানে তারা স্ট্রিক্ট ইমিগ্রেশন রুলস অ্যাপ্লাই করছে, চাইল্ডের ব্যাপারটা তারা ফেইল কনসিডারেশন হওয়া উচিত ছিল, সেটা তারা করেনি। সো এই ফাইন্ডিং এর বেসিস মূলত এখন আপনার চিলড্রেনের ক্ষেত্রে আপনারা আইএলআর যখন অ্যাপ্লিকেশন করা হবে, সেটেলমেন্টের, তাহলে আপনার ফিজ ওয়েভারের জন্য এলিজিবল হবে। রাইট। এখানে একটা আমি আরেকটু আপনার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে হাইকোর্ট যে রুলিংটা দিয়েছে সেটা একটা ব্ল্যাঙ্কেট স্ট্যাম্প করে দেয়নি, এটা যেটা করে দিয়েছে যে যাদের নিডস আছে, আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটাকে হোম অফিস কনসিডার করবে, যদি ফর এক্সাম্পল সবাইকে দিবে না, এটা সবাইকে দেবে না, আপনারা যাদের ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করতেছেন, একসাথে অ্যাপ্লিকেশন করার মতো ব্যাংকে টাকা নেই অথবা ইনকাম নেই, তখন আন্ডার সেকশন 55 এর বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড কনসিডারেশনটাকে নিয়ে এবং আপনার ফ্যামিলি সার্কামস্টান্সেস, ফাইন্যান্সিয়াল সার্কামস্টান্সেসটাকে কনসিডারেশন নিয়ে হোম অফিস তখন এটাকে বেস্ট প্রায়োরিটি দিয়ে কনসিডার করবে যে আপনাকে ফিজ ওয়েভার
দিবে কি দিবে না ফর ইনডেফিনিট লিভ টু রিমেইন। দিস ইজ এ ভেরি ভেরি গুড আউটকাম। এটা আসলে বলতেই হয়। So whereas before there wasn't that option, now there is an court. option. So that's quite even এই রুলিংসটা আসার আগেও আপনি যদি একটু আমাদের এটা একটা রিলেটেড টপিকস, যেটা হচ্ছে যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য তখন বাচ্চাদের স্টিল নাও, এটাও তো এর আগে এসেছে। হ্যাঁ, এটাও বেশি যে একটা খুব একটা অনেক সময় যাবত তাও নয়, সেটা 2 ইয়ার্স অলমোস্ট 2 ইয়ার্স যাবত। সেখানে আপনি ন্যাশনালাইজেশনের ক্ষেত্রে মূলত বাচ্চাদের ক্ষেত্রে আমরা চাইল্ড রেজিস্ট্রেশন বলে থাকি, যেটা আর কি অ্যাডাল্ট হলে ন্যাশনালাইজেশন বলি। সেই ক্ষেত্রে যে হিউজ ফিসটা 1300 সামথিং, তখন সময় ছিল 1000 সামথিং। হ্যাঁ, সো এখন 1300 সামথিং। সো এটা স্টিল তো আপনার যদি ফ্যামিলিতে 3টা বাচ্চা হয়ে থাকে তো স্টিল তো হিউজ অ্যামাউন্ট, অলমোস্ট তো 4000 পাউন্ডের মতো এসে যায়। তো ফ্যামিলিগুলো যেখানে স্ট্রাগল করতেছিল, অনেকে আসলে অ্যাপ্লিকেশন করতেও পারতেন না বাচ্চাদের জন্য, ন্যাশনালাইজেশনের জন্য, চাইল্ড রেজিস্ট্রেশনের জন্য। সো এর আগে যে রুলস পলিসির আন্ডারে তারা আসলে মূলত ফিজ ওয়েভারে তাদেরকে অ্যাড করা হয়। যদি হোম অফিস মনে করেন যে ফ্যামিলি ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করেন, দে আর আনএবল টু পে দ্য রিলেভেন্ট ফিজ, রেজিস্ট্রেশনের জন্য যেভাবে ব্ল্যাঙ্কেট অপরচুনিটি দেয় না, এটার ক্ষেত্রেও সেই সিমিলার সিচুয়েশন। হোম অফিস আপনারা প্রথম যখন ফিজ ওয়েভার অ্যাপ্লিকেশনটা করবেন, তখন আপনাদের ফাইন্যান্সিয়াল সার্কামস্ট্যান্সটাকে কনসিডারেশন নিয়ে তারপরে এটাকে কনসিডার করবে। বিশেষ সাহেব, আর কিছু এটার ব্যাপারে আপনি মূলত যে ফিজ ওয়েভারের যে বিষয়টা আপনি বলেন, মূলত যে কোনো ফিজ ওয়েভারের থ্রেশহোল্ড অলমোস্ট সেমই। ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভেবিলিটি আপনার কতটুকু, ওই যে থ্রেশহোল্ডটা আসলে সেম, আপনি কি অ্যাপ্রুভ করতে পারেন কি পারেন না। এটা অ্যাপেলারের ফিজ ওয়েভারের ক্ষেত্রে হোক, অন্যান্য ফিজ ওয়েভারের ক্ষেত্রে হোক, আপনার সিটিজেনশিপের হোক বা আইএলআরের, সেম থ্রেশহোল্ড এই মেনটেন করবে। আমি আপনার দর্শকদের আর একটা প্রশ্ন আছে, যেটা পুরোটাই ভিন্ন টপিকসে, এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে ইউনিভার্সাল ক্রেডিট, এই যে রিসেন্ট একটা চেঞ্জ এসেছে, সেটার ক্ষেত্রে ইউনিভার্সাল ক্রেডিট পেতে হলে দর্শকের প্রশ্নটা হচ্ছে যে সে ইউনিভার্সাল ক্রেডিট কন্টিনিউ করবে কিনা যদি সে বিদেশে থাকে। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। আমি এখানে একটু অ্যাড করতে চাই। মূলত চেঞ্জেসটা রিসেন্ট নয়, মূলত ইমপ্লিমেন্টেশনটা এখন একটু সিরিয়াস আর কি, যেহেতু মিসইউজ হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট, আপনারা জেনে থাকবেন অনেক। সো যেটা আমরা আগে দেখে থাকতাম যে হলিডেতে একটা লং টাইম থাকলো ইউনিভার্সাল ক্রেডিট ডিডব্লিউপি, এটা নিয়ে খুব একটা কনসার্ন ছিলেন না। সো এখন যেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা তারা স্ট্রিক্টলি ফলো করতেছেন। সামার হলিডেতে যান, যে হলিডেতেই যান না কেন থ্রু আউট দ্য ইয়ার, আপনি যদি হলিডেতে যান, সেটা অফকোর্স আপনাকে যাওয়ার আগে ওয়ার্ক কোর্সকে রিপোর্ট করতে হবে। সো এখন ওয়ার্ক কোর্স ছাড়াও আরেকটা তারা রিসেন্ট টাইমে অ্যাড করছে যারা ইউনিভার্সাল ক্রেডিটে, সেটা হচ্ছে আপনি সেপারেটলি রিপোর্ট করারও একটা অপশন দিয়ে দিছে, যে আপনি গোয়িং অ্যাব্রোড নামে, গোয়িং হলিডে নামে একটা অপশন, ওখানে আপনি রিপোর্ট করতে পারবেন যে আপনি হলিডে কেন যেতে চাচ্ছেন, সেখানেও রিজন দিতে পারবেন, কবে থেকে কত তারিখ। সো অটোমেটিক্যালি সিস্টেমে আপডেট হবে যে আপনি হলিডেতে যাচ্ছেন। সো এখানে কিছু ম্যাটার আছে যে আপনি হলিডেতে আপনার মন মতো আপনি ফ্রি না, যে আপনি চাইলেই যতদিন মন চায় তা নয়। আপনি আপ টু 28 ডেজ পর্যন্ত, আসলে মূলত 1 মান্থ পর্যন্ত আপনি হলিডেতে যেতে পারেন আর কি। সেক্ষেত্রে কি বলার প্রয়োজনটা আছে? অফকোর্স বলার প্রয়োজন আছে, সেটা আপনাকে রিপোর্ট করতে হবে, আদারওয়াইজ আপনি স্যাংশনে পড়তে পারেন। ওকে, সো যারা in terms of people that are claiming universal credit, and if they're going on holiday is one thing which you've nicely elaborated, but what if it's medical needs? Like there could be a situation where they need to go abroad for treatment for themselves or some of their loved ones that they need. So in that case, is there any adjustments, or how does there is some differences? I would like to add few more things on the other one. যে আপনি যে 1 মাসের যে আপনার পারমিশন আছে, ইট ডাজন্ট মিন যে আপনি দেখা যাচ্ছে আপনি দেশে গেলেন, হোম কান্ট্রিতে গেলেন, আপনার একটা ক্লোজ রিলেটিভ মারা গেল, এখন আপনি তো 1 মাসের মধ্যে আসতে পারবেন না, সেক্ষেত্রে আবার একটা এক্সাম্পশন আছে। এটা আপনি ইউনিভার্সাল ক্রেডিট কন্টিনিউ থাকবে সেই ক্ষেত্রে। সো ওইটা কোনো সমস্যা না। আর যেটা আপনি মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে বলেন, এখানে এক্সেপশনটা হচ্ছে সেক্ষেত্রে 1 মান্থ নয়, আপ টু 6 মান্থ পর্যন্ত আপনি ইউনিভার্সাল ক্রেডিট অনগোয়িং থাকবে, আপনার চালাতে হবে। বাট অফকোর্স আপনাকে এভিডেন্স দিতে হবে যে আপনার কি মেডিকেল ট্রিটমেন্ট নিতে যাচ্ছেন, সেটা প্ল্যানটা কি ছিল। আমরা বেশা সাহেব এবং কাসর ভাই, আমরা নামাজের বিরতিতে যাব। নামাজের বিরতির পরে আবার আমরা অনুষ্ঠানে ফিরে আসছি। আমরা কন্টিনিউ করব যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইড আইন বিষয়ক অনুষ্ঠান থেকে।
আপনারা দেখছিলেন আমরা আলোচনা করছিলাম কিছু ইমিগ্রেশন আপডেট নিয়ে এবং আরও কিছু দর্শকদের কোয়েরি আমরা অ্যান্সার করার চেষ্টা করেছি। আমরা কথা বলছিলাম বিরতির আগে যে ইউনিভার্সাল ক্রেডিট পেলে সে কতদিন দেশের বাইরে গিয়ে থাকতে পারবে। সেক্ষেত্রে আমাদের আরও কিছু কোয়েরিজ আছে, সেগুলো আমাদের উপস্থিত আমার অতিথির কাছে জিজ্ঞাসা করব। জি কাসার ভাই, আপনি যে প্রশ্নটি দেখছিলেন যে কোনটা যেন। So Akbar bhai, so the question is, we have sometimes a lot of British nationals that actually live abroad. Can they actually apply for universal credit while they're abroad? Thank you, Kaiser bhai. Unfortunately not. The universal credit the regulation 2009 এবং other legislation গুলা doesn't allow them to apply for universal credit, unfortunately, from outside the country. So they need to be inside in order to apply. আর কাইজার আমি আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই, এই যেহেতু ইউনিভার্সাল ক্রেডিট নিয়ে আলোচনা হচ্ছে, আপনারা জেনে থাকবেন রিসেন্ট সময় ইউনিভার্সাল ক্রেডিট এখন কিন্তু ডিডব্লিউপি যারা রিপোর্ট করতেছেন না, হলিডেতে যাচ্ছেন, যদি আইডেন্টিফাই হয় তাহলে কিন্তু আপনার ক্লেম ক্লোজ করে দেবে। সো একটা পোটেনশিয়াল হিউজ ফাইন্যান্সিয়াল লসের শিকার হবেন। আপনারা সবাই অবশ্যই এটা কিন্তু মেক শিওর মাথা রাখবেন। অবশ্যই হলিডেতে যাওয়ার আগে আপনারা জার্নালে গিয়ে অবশ্যই আপনারা রিপোর্ট করে যাবেন। জি থ্যাংক ইউ। বেশি সাহেব, আমি যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে যে এখানে আমরা কথা বলছিলাম ইউনিভার্সাল ক্রেডিট নিয়ে, বাট ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স, তারপরে পিআইপি, তারপরে যদি আপনার এসের ক্ষেত্রে ডিএলএ অ্যাটেন্ডেন্স অ্যালাউন্সের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে আসলে এগুলো যদি কেউ রিসিভ করে তারা কি এই বেনিফিটটা কন্টিনিউ করবে কিনা যদি তারা দেশের বাইরেও থাকে, বা সেক্ষেত্রে সেম রুলস কিনা ইউনিভার্সাল ক্রেডিটের, এটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন প্লিজ। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। না আসলে এখানে রুলসটা একটু ডিফারেন্সেস আছে। ইউনিভার্সাল ক্রেডিট আপনারা যেটা আমরা তার সময় বললাম যে তারা 4 উইকস পর্যন্ত আপ টু 4 উইকস থাকতে পারবে আউটসাইড দ্য কান্ট্রি আনটিল মেডিকেল রিজন অথবা ক্লোজ রিলেটিভ যদি কোনো হেলথ ইস্যুস বা মারা না গিয়ে থাকেন। তো এখানে একটু ডিফারেন্সেসটা হচ্ছে আপনি যদি আপ টু 4 উইকস পর্যন্ত আপনি হলিডেতে যাইতেছেন তাহলে আপনাকে রিপোর্ট করতে হবে না, ডিডব্লিউকে জানাইতে হবে না যে আপনি অ্যাব্রোড যাচ্ছেন, হলিডেতে যাচ্ছেন, ভ্যাকেশনে যাচ্ছেন, হোয়াট এভার ইট ইজ, আপ টু 4 উইকস আপনার কোনো লায়াবিলিটি নাই, ইউ আর ফ্রি টু গো এনিওয়ার। বাট আপনি যদি 4 উইকসের বেশি হয় তাহলে আপনাকে কিন্তু রিপোর্ট করতে হবে। তবে সেটা আপনি সর্বোচ্চ 13 উইকস পর্যন্ত আপনি মূলত আউটসাইড কান্ট্রিতে থাকতে পারবেন। এখানে একটু ভালোই রিলিফ দিচ্ছেন আসলে মূলত যারা আসলে তো যেহেতু ডিসেবিলিটি বা অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স যারা তারা তো 65 ইয়ার্স অফ এজ অ্যাবভ তারা পাচ্ছেন, তাদের তো এমনিতেই মেডিকেল হিউজ কনসার্ন আছে। সো আসলে এখানে ফ্লেক্সিবিলিটিটা ডিডব্লিউপি দেখাচ্ছে মূলত আসলে এই কারণেই তারা the most vulnerable of our society. That's true, yeah. And us are on the top যে তারা আজ যদি সেক্ষেত্রে ধরেন আপনি 13 উইকসের মোরও হইতে পারে, সেটা যদি আপনার মেডিকেল ট্রিটমেন্টের জন্য হয় সেটা আপ টু 26 উইকস পর্যন্ত আপনি আউটসাইড দ্য কান্ট্রি আপনি অ্যাব্রোড থাকতে পারেন, কোনো সমস্যা নেই। Because the reality of it is a lot of times that maybe of those vulnerable people the waiting list for example a hip replacement can take longer and they then find another solution somewhere else, and that's why they go for those things, and that's the reason why That's true. it applies to a lot of It's people happening. like that. আমরা আপনারা জেনে থাকবেন যে এনএসএস এর ট্রিটমেন্ট এখন যদিও সরকার এটাকে টেক ওভার করার প্ল্যান করতেছেন, বাট ট্রিটমেন্ট তো আপনারা জানেন এখন আমরা কমিউনিটিতে অনেকেই দেখতেছি যে আউটসাইড কান্ট্রিতে গিয়ে ট্রিটমেন্টের জন্যই তারা ইয়ে হচ্ছেন। তো তারা মেকশিওর প্ল্যান রাখবেন যে তারা রিলিভেন্ট এভিডেন্সগুলো রাখবেন, কোথায় আপনারা ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন, কত সময় লাগতে পারে, রিলিভেন্ট ডকুমেন্টসগুলো গ্যাদার করে তারপরে আপনি যদি যান আউটসাইড কান্ট্রি আপ টু 6 মান্থ থাকতে পারেন, কোনো সমস্যা নেই, বাট মেকশিওর রিলিভেন্ট এভিডেন্সগুলো গ্যাদার করা। আমি আরেকটু অ্যাড করতে চাই যেটা ক্রুশিয়াল, সেটা হচ্ছে যে সবাই এই যে ডিএলএ পিআইপি বাট কেয়ারার অ্যালাউন্সের ক্ষেত্রে আমাদের কিন্তু সুপ্রিয় দর্শক আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কেয়ারার অ্যালাউন্স যারা পান তারা কিন্তু আবার এই 4 উইকস ক্যাপটা আছে, তারা কিন্তু 4 উইকসের পরে এটাকে আবার কন্টিনিউ করতে পারবে না। তারা মূলত থ্যাংক ইউ, এখানে আমি আরেকটু অ্যাড করি, তারা মূলত এভরি 6 মান্থের মধ্যে তারা মূলত 4 উইকস হলিডে নিতে পারেন এভরি 6 মান্থ, তাদের জন্য 26 উইকসের মধ্যে 4 উইকস আর কি, হ্যাঁ 6 মান্থের মধ্যে। হ্যাঁ জি বিশেষ আমার আরেকটা প্রশ্ন আছে একজন দর্শকের, সেটা হচ্ছে যে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারের ক্ষেত্রে, ওকে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারের ক্ষেত্রে সে স্ট্রেট অ্যাওয়েতে
আপনার লিগ্যাল এইড পাবে কিনা। উনি প্রায় 1.5 বছর যাবৎ তার বাচ্চাকে দেখতেছে না, সেক্ষেত্রে তার লিগ্যাল এইড পাওয়ার কতটুকু সুযোগ আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ইমতিয়াজ ভাই। আপনি জেনে থাকবেন যে এখানে লিগ্যাল এইড যখন অ্যাপ্লিকেশন করা হয়, লিগ্যাল এইড মূলত 2 ওয়েতে কনসিডারেশনে নেয়, সেটা হচ্ছে মেন্স এবং মেরিট। সো মেন্স যখন এটা অল অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, যেটা আমরা অ্যাপ্রুভেবিলিটির বিষয়টা আসে, ওনার কত ঘন্টা জব করেন, ওনার রেন্ট, হাউস রেন্ট কত, ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার কতজন। সো মেন্স যদি কোয়ালিফাই করে দেন মেরিট টেস্ট। মেরিট টেস্টের বিষয়টা হচ্ছে উনি যে লিগ্যাল এইড সিক করতেছেন সে ওনার কেসের মেরিট কি, উনি কেন 2 ওয়েটে এখানে চাচ্ছেন, সেটা হলো ফার্স্টলি তারা দেখতে চাচ্ছেন যে এখানে মেরিটটা কি, মেরিটটা ইন এ সেন্স যে আপনি কেন চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার চাচ্ছেন, আর যদি চান আপনি কি এর আগে আপনি কোর্ট রিমেডি নেওয়ার আগে আপনি কি তাদের সাথে অ্যাটেম্প টু সেটেল করার ট্রাই করছেন কিনা, এই ম্যাটারগুলো তারা খুব কনসিডারেশনে নেয়। আপনি যদি না করেন তাহলে আপনি আসলে কোয়ালিফাই করেন না মেরিট টেস্টে। সেকেন্ডলি আপনাকে দেখাইতে হচ্ছে যে লাস্ট ফর এভিডেন্স, সেটা হ্যাঁ বুঝবে না। সো এখানে শিডিউল 1 যে লাস্ট অ্যাক্ট যে 2012-এর, সো এখানে ওটা যে লাস্ট আসলে মূলত লিগ্যাল এইডের জন্য আপনাকে কভার করতে হবে টু সিকিউর দ্য লিগ্যাল এইড ইন টার্মস অফ দ্য মেরিট টেস্টে যে ডোমেস্টিক ভায়োলেন্সের হিস্ট্রি আছে কিনা এখানে। এখানে আসলে অনেকভাবেই আপনি লাস্ট কভার করতে পারেন। আপনাকে শুধু যে ডোমেস্টিক ভায়োলেন্সেই ডোমেস্টিক ভায়োলেন্সে যদি হয়, সেটা যদি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবিউজও হয়, সেই ক্ষেত্রেও আপনি কিন্তু লাস্পো কভার করবে। আবার ডোমেস্টিক ভায়োলেন্সের এনি কাইন্ড অফ ফর্ম ডোমেস্টিক মুখে বললেই হবে না, এটাকে আপনাকে এভিডেন্স আপনাকে কালেক্ট করতে হবে। থ্রেশহোল্ডটা অনেক হাই, আনফর্চুনেটলি আপনার ডোমেস্টিক অ্যাবিউজ হলেই হবে না, আপনাকে ইন্ডিপেন্ডেন্ট যে কেউ এটাকে সার্টিফাই করতে হবে যে আপনি ডোমেস্টিক অ্যাবিউজের শিকার। ইট কুড বি সলেস হতে পারে, আইডিবি হতে পারে, ভিকটিম সাপোর্ট যাদেরকে আমরা বলি, বিভিন্ন ধরনের উইমেন্স এইড আছে নারীদের জন্য, তারা আছেন, লোকাল অথরিটি আছেন, লোকাল জিপি আছেন, হসপিটাল ডক্টর আছেন, ওনারা বলতে পারেন। বা এছাড়াও যদি আপনি পুলিশ রিপোর্ট থাকেন, সেক্ষেত্রে পুলিশের রিপোর্ট শুধু গুড আনাপ নয়, সেই ক্ষেত্রে এখানে কশন আছে কিনা, বা তাকে অ্যারেস্ট করা হয়েছে কিনা, বা চার্জ গঠন করা হয়েছে কিনা, বা ক্রিমিনাল প্রসিডিংস অনগোয়িং কিনা, এই ম্যাটারগুলো আসলে রিলেভেন্ট হয়ে যায়। সো আসলে থ্রেশহোল্ডটা অনেক হাই লাসপোর ক্ষেত্রে। সো এটা একটু মেনটেন করা অনেক ক্ষেত্রেই, আমরা অনেক সময় ভিকটিম হচ্ছেন আসলে রিলেভেন্ট কোনো অথরিটির কাছে আপনি যান নাই, আপনি কারোর কাছে ডিসক্লোজও করেননি। আসলে এই ক্ষেত্রে আপনাকে লাসপো কভার করা কঠিন হয়ে যায়। আমরা ডেইলি বেসিসে আসলে পেজ করতেছি, অনেক সময় প্যারেন্টসরা আমাদের কাছে আসতেছেন, বাচ্চার সাথে দেখা করতে চাচ্ছেন, আদার প্যারেন্ট আসলে এগ্রি না, কিন্তু ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ দ্য লাসপো এভিডেন্স তারা আসলে লিগ্যাল এইড কোয়ালিফাই হচ্ছেন না। হাউএভার এর পরেও এক্সেপশনাল সার্কামস্টেন্সেস বিবেচনায় তাদেরকে লিগ্যাল এইডের কাছে ডিরেক্ট অ্যাপ্লিকেশন নয়, সেটা আলাদাভাবে এক্সেপশনাল সার্কামস্টেন্স দেখিয়ে আপনাকে একটা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন করার অপশন আছে, সেই অপশন নিতে পারেন আপনি। জি, অসংখ্য ধন্যবাদ কাসির ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। অনুষ্ঠানটি আমরা অনেক কিছু বিষয়ে কভার করেছি, অনেক কিছু বিষয়ে আলোচনা করেছি। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ল অ্যান্ড লিগ্যাল এইড অনুষ্ঠানটি। আমরা এই অনুষ্ঠানটিতে আপনাদের কোয়েরিজগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনার মনে রাখবেন এটা কোনো লিগ্যাল অ্যাডভাইস না। আপনাদেরকে এইসব ক্রুশিয়াল বিষয়গুলোতে আপনাদের পার্সোনাল সার্কামস্টেন্সেসগুলোকে বিশেষভাবে যে কোনো সলিসিটরের সামনে গিয়ে ব্যাখ্যা করে আপনারা প্রপার একটা লিগ্যাল অ্যাডভাইস নেবেন। যেহেতু অনলাইনের টাই সাফিসিয়েন্ট না। সবাই ভালো থাকবেন।